সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ইউনাইটেড কিংডমের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। এই অনুষ্ঠানে আপনারাও আমার সাথে যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে রিং করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে যদি কোনো পরামর্শ, কোনো রকমের কোনো আপডেট দরকার হয়, আমাকে রিং করে এই নাম্বারে আমার কাছ থেকে জানতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা এই অনুষ্ঠান থেকে যে সমস্ত পরামর্শ দিই, এটাকে একটা গাইডলাইনের প্রাথমিক ধারণা হিসাবে আপনারা নেবেন। এর কারণ হচ্ছে যে আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখার সুযোগ আমাদের নেই, এবং আমরা কোনো আপনাদের সাথে সরাসরি বসে, সামনাসামনি বসে বিভিন্ন ব্যাপারে সম্পূরক বা পরিপূরক প্রশ্ন করে কোনো জবাবও আমরা যেহেতু নিতে পারছি না, সামান্য 1 মিনিট শুনে 1.5 মিনিট শুনে একটা সমাধান দিচ্ছি। এই জন্যে আমরা যে পরামর্শ দিই, যে উপদেশ দিই, সেটাকে একটা গাইডলাইন, একটা প্রাথমিক ধারণা হিসাবে আপনারা গ্রহণ করবেন। দয়া করে এটার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শের কোনো বিকল্প নাই। তো আশা করি যে যেখানে ছিলেন, যেভাবে ছিলেন, ভালোই আছেন। এই দেশে তো মোটামুটি আমরা দেখছি যে ইমিগ্রেশনের ফিল্ড খুব গরম হয়ে গেছে। সব বড় বড় দল, লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, রিফর্ম পার্টি, সবাই অত্যন্ত সোচ্চার এবং এটা নিয়ে তুমুল কাণ্ড চলছে। আমরা দেখলাম যে লেবার পার্টির কনফারেন্স, কনজারভেটিভ পার্টির কনফারেন্স হয়ে গেল, সবখানেই ইমিগ্রেশন নিয়ে একেবারে হই হই রই রই কাণ্ড। তো যাই হোক, আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব কিছু আপডেট দিতে, যে বর্তমান সরকার কি ধরনের চেঞ্জ আনতে চাচ্ছেন সেটা নিয়ে কিছু কথা বলবো, এবং আরও হয়তো কিছু আপডেট আপনাদেরকে দেব। এর ফাঁকে ফাঁকে অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দেব। তো কোনো প্রশ্ন থাকলে, আইন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে দয়া করে টেলিভিশনের পর্দায় যে নাম্বার দেখছেন সেই নাম্বারে রিং করবেন। তো ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা জানি যে এই মুহূর্তে ব্রিটেনের যিনি স্বরাষ্ট্র সচিব, বা যেটাকে আমাদের ভাষায় আমরা বলি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত মহিলা, একজন ব্যারিস্টার, অক্সফোর্ড এডুকেটেড। আচ্ছা, কলার একজন যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ব্যারিস্টার সাহেবের সাথে আলাপ করতে চাইছিলাম, প্লিজ। আপনি আমার সাথে কথা বলছেন? জি, আমি দুইটা জিনিস জানতে চাইছিলাম, সিম্পল, যে আমার বাংলাদেশের পাসপোর্ট অনেক আগে এক্সপায়ার হয়ে গেছে। আমি বাংলাদেশ পাসপোর্ট কিন্তু হাই কমিশন দিয়ে করতে পারবো, সিস্টেম আবার চালু হয়েছে নেই। আপনি অবশ্যই, যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে যে আপনি বাংলাদেশের নাগরিক, যেমন পুরনো পাসপোর্ট থেকে থাকে, তো সেটা দিয়ে আপনি যেতে পারেন। একটু সময় লাগবে, কারণ এই পাসপোর্টগুলো যতদূর আমি জানি এটা নাকি বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে আসে। তো আপনার 3 মাসের মতো সময় লাগতে পারে। আপনাকে ডিজিটাল অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আরও কিছু ফর্মালিটিস আছে। তবে ইয়েস, এটা সম্ভব, এটা এদেশ থেকে অ্যাপ্লাই করা সম্ভব, সময় সাপেক্ষ। যে আমি লিগ্যাল মানুষ অবশ্যই দেশেরই, আমার অনেক আগে আর কি পাসপোর্টের জটা মেয়াদ শেষ হয়ে গেছে। আমি অনেকবার যোগাযোগ করছিলাম হাই কমিশনে, ওনাদের কাছে আমি কোনো ধরনের কপারেশন পাই নাই। না, এটা তো ভাই, এটা তো আপনার পুরনো অভিযোগ নয়, অনেকেই ধরনের অভিযোগ করেন, এবং এটার আসলেই এটা একটা মানে ভাবার বিষয় যে আমাদের বিদেশে যে সমস্ত দূতাবাসগুলি আছে, তারা আমাদেরই স্বার্থের জন্য তারা এদেশে আছে। তাদের অস্তিত্বই হচ্ছে আমাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য, এছাড়া নাই। কিন্তু আমাদের তো ইন্টারেস্ট ওরা দেখে না, তো আমাদের একদম যা ইচ্ছা ব্যবহার করে। আমি আপনার সাথে একমত, এটা করে। আমিও যখন ছাত্র ছিলাম, আমার সাথেও সামান্য ব্যাপারে খুব হইচই, হুমকি ধামকি দেখিয়েছিল। ওই আমাদের সবচেয়ে বড় কথা, ওইটা কি কোনোদিন শেষ হইতো না আমাদের হাই কমিশনে? হবে না?
এটা তো হচ্ছে আমাদের যে সমস্ত জাতিগত সমস্যা, যে আজকে আমরা প্রায় বলি যে প্রফেসর ইউনূস ক্ষমতায় আসলো, কিছু হলো না। আসলে প্রফেসর ইউনূস আসার পর অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের যে মজ্জাগত যে সমস্যাগুলি, আমাদের যে জাতীয় যে সমস্যাগুলি, যেটা আমাদের শত শত বছর ধরে আমাদের মধ্যে আছে, সেটা তো একদিনে বা রাতারাতি তো এটা পরিবর্তন হবে না। পরিবর্তন হবে যখন আমাদের বিভিন্ন শ্রেণীর ভিতরে, আমাদের নতুন প্রজন্মের ভিতরে, আমি আশাবাদী সবসময় যে আমাদের নতুন প্রজন্ম তারা অনেক কিছু দেখিয়েছে, তারা অনেক সচেতন। আপনি দেখেছেন যে আমাদের রাজনীতিবিদরা তারা যে সমস্ত পুরনো গপ্প ফাঁদে, সেই পুরনো গল্পগুলি কিন্তু আজকালকার লোকেরা কিন্তু মানছে না। এই যে দেখেন তারা কত ইতিহাসকে বিকৃতিকরণ থেকে শুরু করে কত কিছু করেছে, কিন্তু নতুন জেনারেশন যারা ওই ইতিহাস দেখে নাই, তারা কিন্তু তাদের ওই পচা গল্পকে তারা কিন্তু ছড়ে ফেলে দিয়েছে। ফলে আমি আশাবাদী, আমি সবসময় আশাবাদী মানুষ। সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন হবে। এই পুরাতন যারা আছে তারা তো অবশ্যই পুরাতন জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। আপনি যেটা বললেন, দেখুন এটা খুব সামান্য একটা ব্যাপারে আমাকে একবার হাই কমিশনে যেতে হয়েছিল, তখন আমি স্টুডেন্ট ছিলাম, এবং সেই সামান্য ব্যাপারে তারা সহযোগিতা করেনি। এবং তারপরে যখন আমি এখানকার, যেখানে আমার মানে আমার ব্যারিস্টারির ব্যাপারে আর কি, সেখানে যখন আমি গিয়েছিলাম, আমার একটা রিকমেন্ডেশন লেগেছিল। তখনকার নিয়ম অনুযায়ী আমাকে দুইটা লেটার দিতে হতো। একটা লেটার হচ্ছে আমার কোনো টিচারের কাছ থেকে, এখানে আমার ইউনিভার্সিটির টিচার আমাকে রেকমেন্ডেশন দিয়েছিল। আরেকটা ছিল, তারা বলে দিয়েছিল যে তোমার দেশের কোনো জাজ অথবা জাজকে সাথে না পেলে তুমি তোমার দূতাবাস থেকে নেবে। তা আমি তো যাদের সাথে কী করে কন্ট্যাক্ট করব, তো আমাকে তারা বললো তুমি তোমাদের দূতাবাস থেকে যোগাযোগ করো। তো আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমার সাথে একজন হাই কমিশনের প্রাক্তন কর্মচারীও ছিল, তিনি পরিচয় করিয়ে দিলেন। তা আমি ওনাকে বললাম যে আমাকে বলেছে আপনি যে এখানে যে আসছেন এডুকেশন অ্যাটাচে কি, আমি বললাম যে আপনি আমাকে জাস্ট একটা রিকমেন্ডেশন দেবেন, একটা স্ট্যান্ডার্ড ফর্মে আপনি বলবেন যে আপনি মনে করেন যে আমি একজন যোগ্য ব্যক্তি ব্যারিস্টারি পড়ার জন্য। তিনি বললেন আপনি ব্যারিস্টার হননি, এখনই আমাকে মিথ্যা কথা বলা শেখাচ্ছেন। আমার দেখেন ভাই, আপনি যদি আমার পাসপোর্ট দেখেন, ডকুমেন্ট দেখেন আমি একজন স্টুডেন্ট, আমার সারা জীবন ফার্স্ট ক্লাস ছাড়া আমার কোনো সেকেন্ড ক্লাস নাই। আমার এদেশ থেকেও খুব ভালো আছে রেজাল্ট। আমি একজন কমনওয়েলথ স্কলার মানে রানী আমাকে স্পন্সরশিপ দিয়ে নিয়ে এসেছে। এই সমস্ত কাগজ দেখি কি আপনার মনে হয় না যে আমি ব্যারিস্টারি পড়ার যোগ্য? উনি বলেন না না, আমরা এই সমস্ত অবৈধ কাজ করতে পারি না। তা আমি খুব আপসেট হয়ে গেলাম। তো আমি ফিরে আসলাম। ফিরে এসে আমি আবার যেখানে যাওয়ার কথা গেলাম, ইনকে গিয়ে বললাম আমি তো একটা পেয়েছি, আমি তো সেকেন্ড রিকমেন্ডেশন লেটার তো আমি আনতে পারছি না। তখন উনি বলেন কেন, গো টু ইউর হাই কমিশন। তো আমি বললাম যে হাই কমিশনে আমরা গিয়েছিলাম, তারা আমাকে বলে দিয়েছে যেহেতু তারা ব্যক্তিগতভাবে আমাকে চেনে না। বলে এখানে ব্যক্তিগতভাবে চেনার কি আছে, তুমি তোমার দেশের একটা স্টুডেন্ট, তোমার এভরিথিং আছে, তোমার রেজাল্ট ভালোই ভালো, তো তারা কেন তোমাকে লিখে দেবে না? এটার জন্যই তো তারা এখানে আসছে। তারা যদি এসব কাজই না করে তা আমাদের দেশ তাদেরকে এখানে থাকার পারমিশন দিয়েছে কেন? তার মানে দেখো তারা এরকম। তখন তিনি আমাকে বললেন যে গো অ্যান্ড গেট ইট ফ্রম অ্যানাদার, আরেকজন ইয়ের কাছ থেকে, টিচারের কাছ থেকে সাইন করিয়ে আনো। তখন আমি আমার সাবেক টিচার, যিনি বাংলাদেশের এখন খুব বিখ্যাত আইনজীবী ডক্টর সাদির মালিক, উনি এখানে ছিলেন, ওনার কাছে গেলাম, উনি আমাকে একটা রিকমেন্ডেশন দিয়ে দিলেন। তাহলে আপনি বোঝেন, আমাকে যদি একটা সিম্পল রিকমেন্ডেশন খালি লিখে দেবে, আমি মনে করি এই ছেলেটা ব্যারিস্টারি পড়তে পারে। তো এইটার জন্য তার কি এমন কষ্ট হচ্ছে, যেখানে আমার পরীক্ষার রেজাল্ট, আমার পাসপোর্ট, আমার কমনওয়েলথ স্কলারশিপ এভরিথিং আছে। আপনি কি মনে করেন না যে কোনো লোক এটা দেখলে মনে করতে পারে যার এই অ্যাচিভমেন্ট আছে এই লোকটা ব্যারিস্টারি পড়তে পারবে না, কিন্তু হাই কমিশন আমাকে চিঠিটা দেয় নাই। তো বোঝেন ঠেলা। তো আপনি ইনশাআল্লাহ সাকসেসফুল হয়েছেন। ওই লোকটা যদি আপনার কথাটা শুনে তাহলে সে নিশ্চয়ই সে লজ্জাবোধ করবে। এখন আপনাদের মতো লোককে এরকম করতেছে বা করে, বা আমরা তো একদম নগণ্য লোক ওই দেশে আসছি, দীর্ঘ 40-50 বছর হয়ে গেছে, দেখেন আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাই না। এটা তো বটে। এই কারণে যেটা আপনাদের যেটা করতে হবে, যে বাংলাদেশে প্রবাসী কল্যাণ থেকে শুরু করে ওকে লিখতে তো হবে, এবং প্রচুর কাগজে লিখতে হবে। কাগজে লিখতে 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 দরকার হলে ইংরেজি কাগজগুলিতে লিখতে হবে, লিখে বলতে হবে যে বাংলাদেশের হাই কমিশন তারা যে কাজ করছে এটা দেশের জন্য নয়, এটা তারা একটা আমরা কি বলবো, তারা আমাদের দেশের জন্য একটা বড় বদনামি
আপনার কাজ করছে, লিখতে হবে। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমরা যেটা বললাম, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের তো জীবন শেষ। আমরা তো না হলো ঘরকা, না হলো ঘাটকা, না করতে পারলাম দেশে কিছু, না করতে পারলাম এখানে কিছু, মাঝখানে থেকে ধরেন আমার জীবনটা পার করে দিলাম। যারা নতুন জেনারেশন আসছে তাদের প্রতি আমার আশীর্বাদ আছে, আমার বিশ্বাস যে তারা অনেক কিছু করতে পারবে। ঠিক আছে ভাই, সরি আমি অনেক লম্বা কথা বললাম, কিছু মাইন্ড করবেন না। জি না না, আপনার আলাপে আমার খুব বেশি ভালো লাগছে। আর আরো একটা ছোট্ট প্রশ্ন আপনার, আমরা কি আইডি কার্ড কে রেজিস্ট্রি করতে পারবো না? আইডি কার্ড কি? আইডি কার্ড, যে ন্যাশনাল আইডি কার্ড যেটা আমাদের, ওইটা কেউ চালু হয়েছে নি বাংলাদেশ হাই কমিশনে? বাংলাদেশ হাই কমিশনে আমার জানা মতো এখনো চালু হয় নাই, হয়তো হবে। আমার সর্বশেষ খবর অনুযায়ী এটা এখন চালু হয় না, বাট আমি 100% আপডেট দিতে পারবো না। আমি যতটুকু সর্বশেষ জানি এটা এখনো তারা চালু করে নাই। Okay, thank you very much, Mr. Shah. Thank you very much. I'm so kind. You are very nice and very good gentleman anyway. God bless you anyway. Assalamu alaikum. Walaikum assalam. Hello caller. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার দুইটা প্রশ্ন আছে। জি ভাইয়া বলেন। প্রথম প্রশ্ন হইলো, আমার ওয়াইফকে আমি 10 ইয়ার্স রুটে অ্যাপ্লাই করেছিলাম। জি। এরপরে সেকেন্ড এক্সটেনশন হয়ে গেছে, এখন শুনছি নতুন একটা রুলস নাকি আসছে, সেকেন্ড এক্সটেনশন পরেও আমি চাইলে ডাইরেক্ট ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এটা কতটুকু সত্য? আচ্ছা আমি একটু ভালো করে বুঝিনি, আপনার ওয়াইফ আসছিলেন, আপনার ওয়াইফকে কি বাংলাদেশ থেকে নিয়ে আসছেন নাকি এদেশে? বাংলাদেশ থেকে। আচ্ছা, তাকে স্পাউস ভিসাতে নিয়ে আসছিলেন? স্পাউস ভিসাতে নিয়ে আসছিলাম। তারপরে উনি তখন ভিসা পেয়েছে 33 মাসে, তাই তো? জি। পরে আমি প্রথম এক্সটেনশন করছি, আমার 18,600 হয় নাই। আচ্ছা। পরে 10 ইয়ার্স রুটে চলে গেছিলাম। তো ওনাকে 10 ইয়ারের রুটে দিয়েছে? জি। জি। তা আপনি জানতে চাচ্ছেন তিনি সেটেলমেন্ট, তাকে ওই 100, তাকে যেটা করতে হবে তাকে 10 বছরের রেসিডেন্সি দেখিয়ে, টোটালি এদেশে সে লিগালি 10 বছর আছে এটা দেখিয়ে তাকে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। এর আগে চাইলে পারা যাবে না? এর আগে পেলে করলে আবার আপনাকে তাকে স্পাউস রুটে ফেরায় আনতে হবে। স্পাউস রুটে ফেরায় এনে আবার আপনাকে 5 বছরের ওই ভিসাতে গিয়ে আড়াই করে, যেটা এই মুহূর্তে আপনাকে FLR-M দিয়ে অ্যাপ্লাই করে তারপরে আপনাকে সেট-M দিয়ে আপনাকে অ্যাপ্লাই করা লাগবে। তা যেহেতু আপনি অলরেডি 5 বছর হয়ে গেছে, আমার মনে হয় না যে আপনার স্পাউস রুটে এখন আবার সুইচ করলে কোনো ফায়দা হবে, কারণ আপনার ফি দুটোতেই, আপনার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন যেটা আপনি করেছেন FLR-AP আর FLR-M এর ফি, দুটো ফি এক। আচ্ছা ভাইয়া, সেকেন্ড আরেকটা প্রশ্ন আছে আমার। জি বলেন। আমার বাতিজি একটা, ও এই দেশে জন্ম হয়েছিল, টুইন সিস্টার। হ্যাঁ, কবে জন্ম নিয়েছিল? জন্ম নিয়েছিল 20 বছর আগে। 20 বছর আগে? জি। আচ্ছা, তারপরে? তো কিছুদিন পরে একটা বাতিজি দুনো চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়েছে? একটা বাতিজি একটা বাতিজি দুনো চোখ ব্লাইন্ড হয়ে গেছে, অন্ধ। আচ্ছা, ব্লাইন্ড হয়ে গেছে, তারপরে? ব্লাইন্ড হয়ে গেছে। হওয়ার পরে এখন কিছুদিন ধরে ওর এক কাজিনকে বাংলাদেশে ভালোবাসে আর কি, লাভ করে। জি। এখন চাইতেছে যে ওরা যদি এই দেশে হাজবেন্ড হিসাবে আনার পরে যদি বিয়ে করে আর কি। জি। কিংবা যদি ফোনের মাধ্যমে বিয়ে করে এরপরে হাজবেন্ড হিসাবে অ্যাপ্লাই করে, এই দেশে আনা কতটুকু সম্ভব? কিংবা না, তাকে যেটা নর্মাল আছে ইমিগ্রেশনের রুলের, স্পাউস রুলে তাকে আনতে হবে। অ্যাপেন্ডিক্স FM-এ তাকে তার অ্যাপ্লিকেশন হবে, তাকে দেখাতে হবে ইনকাম। যদি তিনি ব্লাইন্ড হন তা হতে পারে যে তার তার হয়তো তিনি PIP বা অন্যান্য বিভিন্ন অ্যালাউন্স পাবেন, তিনি হয়তো এক্সামটেড হবেন, যে 29,000 পাউন্ডের ভিসা, 29,000 পাউন্ডের রিকোয়ারমেন্ট, সেখান থেকে তিনি হয়তো এক্সামটেড হবেন। এগুলো দিয়ে তাকে অ্যাপ্লাই করবেন, তার হাজব্যান্ডের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে দেখাতে হবে, আর দেখাতে হবে যে সম্পর্কটা জেনুইন। এবং অবশ্যই একটা মিটিংয়ের ব্যাপার আছে, হাজব্যান্ড এবং ওয়াইফকে একবার মিট করতে হবে, একদম না দেখে তারা যাতে না আসে। এবং অনেকে মনে করতে পারে যে হয়তোবা এই মহিলা যেহেতু উনি অন্ধ, এবং সেটা সুযোগ নিয়ে হয়তো বা বাংলাদেশ থেকে কেউ এই ভিসাটাকে মিসইউজ করছে। কারণ আনফর্চুনেটলি আমাদের মতো বেশ কিছু তৃতীয় বিশ্বের দেশের এই ধরনের ভিসা কিন্তু অ্যাবিউজ হয়।
তারা জানে। তো ফলে একটু ভালো করে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো যেটা বললাম, দেখাতে হবে মেনটেনেন্স, হয়তো বা তিনি এক্সামশন পাবেন যদি তিনি বিভিন্ন ওই যে অ্যালাউন্সগুলি উনি পেয়ে থাকেন, তাহলে উনি এক্সামটেড হবেন। কিন্তু তার হাজব্যান্ডকে অবশ্যই A1 ইংলিশ টেস্ট দিতে হবে, অ্যাকোমোডেশন থাকতে হবে এবং সম্পর্কটা জেনুইন হতে হবে। মানে দেশে মাস্ট বি যাওয়া লাগবে, যাওয়ার পরে দেশে বা একটা থার্ড কান্ট্রিতে মিটিং এর একটা রিকোয়ারমেন্ট আছে, পার্টিজ হ্যাভ টু বি মেট। এটা বিয়ের আগেও হতে পারে, পরেও হতে পারে, আর মিটিংটা একটা রিকোয়ারমেন্ট। আর এমনি যদি বলা হয় যে আমি পরে ভালো পাই, ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টে বিয়ে হয়েছে, আমি ব্লাইন্ডের জন্য চাইতেছি না, অ্যাপ্লাই করলাম হাজবেন্ড হিসাবে, তাহলে ওই যে বললাম, যেহেতু এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যে পার্টিসকে অবশ্যই একে অন্যের সাথে মিটিং হতে হবে, তো হয়তো বা এই গ্রাউন্ডে তারা এটাকে রিফিউজ করতে পারে। আপনি চেষ্টা করতে পারেন, লিখতে পারেন, কিন্তু দেখবেন ওইখানে ফর্মে একটা লেখা আছে ওয়েন ডিড ইউ ফার্স্ট মিট, আর সেখানে যদি বলে আমরা মিটই করি নাই, তাহলে আপনি জানেন আপনি অ্যাপ্লিকেশনে ফার্দার প্রসিড করতে পারবেন কিনা। অনলাইন যে অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশনে জিজ্ঞাসা করে যে তোমরা কবে প্রথমে মিট করেছো। এখানে যদি আপনি বলেন 0, তাহলে আমি জানি না ফার্দার আপনি প্রসিড করতে পারবেন কিনা। আচ্ছা, আমাদের সদী দর্শকবৃন্দ, আমরা মোটামুটি 2টো কল নিয়ে কথা বললাম, খুব লেন্দি। একটা কলে আমি দুঃখিত যে আমাকে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করতে হয়েছিল। আমি সাধারণত ব্যক্তিগত ব্যাপারে কথা বলি না, কিন্তু যেহেতু একটা পাবলিক ইন্টারেস্টের একটা ব্যাপার এখানে তুলে ধরা হলো যে আমাদের হাই কমিশনে যে ধরনের অসাধারণ হচ্ছে, এই জন্য আমি উদাহরণটা দিলাম। বর্তমান সরকার অনেক পরিবর্তন আনবে, এই পরিবর্তনের ভিতরে তারা বলছে আরো টাফার। মার্চে গিয়ে আমার 12 মান্থ ইয়ে হবে এর জন্য। জি, যেটা তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় আর কোনো কলার অপেক্ষায় নাই। আমরা যে আপডেট নিয়ে কথা বলছিলাম সেখানে আমরা ফিরে যাই। আমরা বলছিলাম যে ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা সবাই ইমিগ্রেশনকে কতটা কড়াকড়ি করা যায় ইমিগ্রেশন উপরে, সে ব্যাপারে তারা কম বেশি একমত। আমরা দেখি আপাতত বর্তমান সরকার কি কথা বলছেন। স্বরাষ্ট্র সচিব, যিনি পাকিস্তানি বংশোদ্ভূত, একজন ব্যারিস্টার, অক্সফোর্ড এডুকেটেড, এই শাবানা মাহমুদ, উনি এই লেবার পার্টির কনফারেন্সে উনি বলেছেন যে কিভাবে উনার আইএলআর, উনি কেন জানি এই ইনডিফিনিট লিভ টু রিমেনটাকে উনি বেছে নিয়েছেন ওনার সব কিছুর জন্যে। যেমন আমরা জানি তারা বলেছিল যে আইএলআর 5 বছর পরে নয়, এটাকে 10 বছর করবে, এটি নিয়ে কথা হলো। তারপরে এখন আইএলআরের উনি বলতে চাচ্ছেন আইএলআর অটোমেটিক হবে না, এর সাথে একটা ইনকাম কন্ডিশন থাকবে, হাই থ্রেশহোল্ড থাকবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ভাষাটা যেটা আমি এটাকে বলছিলাম B1 আসতে হয়তো বা B1 থেকে বেড়ে হয়তো B2 হবে, আরও হয়তো উপর হতে পারে, আমি জানি না। প্লাস তাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, ভলেন্টারি ওয়ার্ক, এগুলো তারা দেখবে, এ সমস্তের উপর ভিত্তি করে তারা আইএলআর দেবে। ফলে আইএলআর আর অটোমেটিক হবে না। এখানে নানা রকমের কনফিউশন আছে। প্রায় লোকে আমাকে জিজ্ঞাসা করে এই যে আইএলআর 5 বছরের আইএলআর 10 বছর হবে, এটা কাদের জন্য প্রযোজ্য হবে। অনেকেই বলে যে যেহেতু তারা আগে অলরেডি এদেশে এসে গেছেন বা অলরেডি তারা হয়তো সিস্টেমের মধ্যে আছেন, অ্যাপ্লিকেশন করে তারা সিস্টেমের মধ্যে আছেন, তারা অলরেডি ভিসাতে আছেন, এখন তারা তাদের পুরনো নিয়ম অনুযায়ী এই 5 বছর এই ভিসাতে থাকলে তারা আইএলআর পেতে পারেন। এখন তারা কি এই নতুন নিয়মের মধ্যে পড়বেন কিনা, এ ব্যাপারে একটা মিক্সড ভিউ আছে। আমরা জানি যে ফাইন্যান্সিয়াল টাইমসে তারা জানিয়েছে যে এটা হয়তো বা যারা ইতিমধ্যে ইউকেতে আসে এদের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে না, বা যারা এই প্রসেসের মধ্যে আসে, অলরেডি একটা ভিসাতে আসে এবং সেখান থেকে হয়তো একটা পর্যায়ে 5 বছর পরে তাদের আইএলআর পাওয়া উচিত, তারা কিন্তু সেখানে তারা এটার মধ্যে পড়বে না, তারা এক্সামটেড। আবার আরেকটা ভিউতে বলছে যে সরকার বোধহয় রেট্রোস্পেক্টিভলি, তার মানে তারা ব্যাকডেট দিয়ে তারা হয়তো এটা চালু করবে, কারণ তারা পোটেনশিয়ালি প্রায় 10 লক্ষ লোক এদেশে এসেছে গত আমি বলবো 2021-এর পর থেকে, তারা হয়তো সুনার অর লেটার তারা হয়তো আইএলআর পাবে।
তো এদেরকে কি করে ডিলে করায় দেওয়া যায়, বা কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে তারা হয়তো দেবেও না। সবচেয়ে বড় কথা যে সরকারের সাথে ঘনিষ্ঠ একজন তিনি জানিয়েছেন এলবিসিকে যে সরকার এ ব্যাপারে যদি কোনো লিগ্যাল চ্যালেঞ্জ হয় সেটাকে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত। আবার এখানে আমরা দেখেছি যে বলা হচ্ছে যেটা ইমিগ্রেশন মিনিস্টার আর বর্ডার অ্যান্ড সিকিউরিটি অ্যাসাইলাম মিনিস্টার মিস্টার নরিস, উনি বলেছেন যে এই আইএলআরও চেঞ্জের ব্যাপারে তারা পাবলিক কনসালটেশনের পরে, আমরা জানি এটা পাবলিক কনসালটেশন নেওয়া হচ্ছে, জনমত নেওয়া হচ্ছে যে তারা কি 5 বছরের আইএলআর পছন্দ করে নাকি 10 বছরের আইএলআর চায়। তো এটা এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে জনমত নেওয়ার পরে, কনসালটেশনের রেজাল্ট হওয়ার পরে। এখন আমরা যদি এই চেঞ্জগুলো দেখি, এই চেঞ্জগুলি আসলেই কি তারা এই দেশের লোক আসা বন্ধ করতে পারবে? এখন যে লোক আইএলআরের জন্য 5 বছর ওয়েট করতে পেরেছে সে হয়তো 10 বছরও সে হয়তো ওয়েট করতে পারবে। সুতরাং এটা এমন কিভাবে আটকাবে কে জানে। এবং যে লোকটা ঠিকই ইংলিশ যার দরকার হবে, আজকে যেমন B1টা রিকোয়ারমেন্ট, এই জন্য দেখা যায় যে যারা আইএলআর করে এদের ম্যাক্সিমামই BA1 পাস করে যায়। এটা যদি আমরা বাড়িয়ে দিই, B2 করে দিই, আমার বিশ্বাস সবাই এটা পাওয়ার জন্যে B2 ঠিকই তারা পাস করে যাবে। আর এই যে বলা হচ্ছে জব থাকতে হবে, জব এই দেশে তো জব চাইলেই অনেকেই জব পেতে, বেকারত্ব অবশ্যই আছে, কিন্তু এক ধরনের জব, যেহেতু এখানে জবে তারা কোনো থ্রেশহোল্ড দেয়নি যে এত হাজার টাকা ইনকাম করতে হবে আইএলআর পেতে গেলে, তো ফলে তারা হয়তো বা জবও দেখাতে পারবে। এবং ভলান্টারি ওয়ার্ক যে কোনো লোকই ভলান্টারি ওয়ার্ক করতে পারবে। চ্যারিটি, কত রকম চ্যারিটি আছে আমাদের কমিউনিটির, অনেকে হয়তো মসজিদে গিয়ে কাজ করতে পারে, মাদ্রাসায় গিয়ে কাজ করতে পারে, কিংবা কোনো লোকাল বিভিন্ন গ্রুপের সাথে গিয়ে তারা কাজ করতে পারে। অনেকে আছে, অনেক অ্যাসাইলাম সিকার আছে যারা বিভিন্ন অ্যাসাইলাম সাপোর্ট এজেন্সির জন্য কাজ করে। সুতরাং এইগুলো দিয়ে কিভাবে শাবানা মাহমুদ বা বর্তমান লেবার গভর্নমেন্ট তারা ইমিগ্রেশনকে রদ করবে, কমাবে, এগুলি আসলে হাস্যকর। আমি এর আগে বহুত আগে আমি একবার বলেছিলাম যে ইমিগ্রেশনকে কন্ট্রোল করতে গেলে তাদের উচিত হচ্ছে যারা এন্ড অফ দ্য প্রসেসের সাথে আসে, যেমন আমরা উকিলরা, আমাদের সাথে লয়ার কমিটির সাথে তাদের কনসাল্ট করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, কারণ আমরাই দেখব তাদের বিভিন্ন আইনের ভিতরে ফাঁকফোকর, এই যে কথাগুলো তারা বলল। আমি তো মনে করি এটা খালি 5টা বছর অতিরিক্ত অপেক্ষা করা ছাড়া অন্যান্য রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা কোনো ব্যাপারই না। ভলান্টারি কাজ করা খুবই ইজি, কত রকমের ভলান্টারি আছে, কত রকমের আছে। তারা তো আর বলে দেবে না তোমাকে এই চ্যারিটিতেই কাজ করতে হবে, তোমাকে লন্ডন ম্যারাথনের পক্ষেই তোমাকে দৌড়াতে হবে, এমন তো তারা বলতে পারে না। তো ফলে চ্যারিটেবল ওয়ার্ক করার জন্য এই দেশে বহুত প্রতিষ্ঠান আছে, সেখানে গিয়ে ইজিলি মানুষেরা করতে পারবে। জব চাইলে এই দেশে মানুষ করতে পারে। এবং যারা ইমিগ্রেন্ট আছে তারা অনেক বেশি রেজিলেন্ট, তারা অনেক বেশি সাহসী, তারা অবশ্যই একটা জব তারা নিতে পারবে। তো ফলে এগুলো দিয়ে কিভাবে তারা ইমিগ্রেশনকে রদ করবে বা তাকে কমাবে আমি বুঝতে পারি। যেটা তারা হয়তো করবে সেটা হচ্ছে যে আইএলআর পাওয়ার সময়টাকে দীর্ঘায়িত করে, লম্বা করে দিয়ে তারা কি করবে, স্ট্যাটিস্টিক্স কমাবে। যেখানে তারা হয়তো বলবে যে এই বছর 1 লক্ষ লোক আইএলআর পেয়েছে, পরের বছর সে 1 লক্ষ লোক ব্রিটিশ হয়েছে, সেটাকে তারা হয়তো কমায় বলবে এই বছর 5,000 পেয়েছে, পরের বছর 4,000, এইভাবে তারা কমায় এই এটাকে ইভেনচুয়ালি সবাই হয়তো পেয়ে যাবে, কিন্তু স্ট্যাটিস্টিক্স নিয়ে তারা খেলা করতে পারবে। স্ট্যাটিস্টিক্স নিয়ে খেলা করে তারা বলবে যে দেখো আমাদের তো আমরা কমিয়ে দিয়েছি। পাবলিকের কাছে যাবে, ইলেকশনে যাবে, কেবল দেখো ইলেকশন আগে যেটা আমরা জানি 2029 ইলেকশন হবে, দেখো আমরা তো নেট মাইগ্রেশন কমিয়ে দিয়েছি। কনজারভেটিভ পার্টি 4 বছরে 10 লক্ষ লোক নিয়েছিল, আমরা তো কমিয়ে দিয়েছি। দেখো আমাদের সময়ে মাত্র এত হাজার মানুষ তারা সেটেলমেন্ট পেয়েছে, ব্রিটিশ হয়েছে। এবং এটা করে মনে রাখতে হবে এদেশে যেমন মানুষ আসে, এদেশ থেকে কিন্তু চলেও যাচ্ছে। আমরা কি জানি কি পরিমাণ ব্রিটিশ সিটিজেন এদেশ থেকে চলে গেছে কানাডায়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি তারা গিয়ে বাস করছে স্পেনে।
আমাকে একজন বলেছে যে স্পেনে নাকি কোনো কোনো অঞ্চল, আমি কোনোদিন যাইনি স্পেনে, তারা আমাকে বলেছে যেটা একদম মোটামুটি একটা ইংলিশ ভিলেজ বা ইংলিশ এরিয়ার মতো। এখানে সব অধিবাসীরাই হচ্ছে মূলত ব্রিটেন থেকে যে সেটেল করা। তো এখন এই দেশ থেকে কিন্তু মানুষ চলে যাচ্ছে। তো ফলে যখন আমরা এই হিসেব করি, তারা হয়তো হিসেব দেখাবে যত লোক চলে গেছে তত লোক হয়তো এই দেশে আসছে, মানে কি হচ্ছে নেট মাইগ্রেশনটা কমে যাচ্ছে, ব্রিটিশ পপুলেশন একটা জায়গায় দাঁড়ায় থাকছে এবং তারা বলছে একটা ওয়ান্ডারফুল কাজ আমরা করে ফেলেছি, ইমিগ্রেশন কন্ট্রোল করে ফেলেছি। এটা আবার কি হবে, পাবলিক কনজামশনের জন্য এটা ব্যবহৃত হবে ভোটের বাক্স জয়লাভের জন্য। যাই হোক, এটার সাথে আমি বলবো যে প্রাইম মিনিস্টার স্টার্মার তিনি সম্প্রতি তিনি যে বক্তৃতা দিয়েছেন, তিনি একটা ডিভাইড, আমরা জানি যে সপ্তাহ 2-3 আগে লন্ডনের কেন্দ্রে 1 লক্ষেরও বেশি মানুষ জমায়েত হয়েছিল, তারা ইমিগ্রেন্টের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এবং অনেকে জানি তাদের এই আচরণের ভিতরে, কথাবার্তার ভিতরে একটা রেসিজম, বর্ণ বৈষম্যবাদ আছে। এরই সাথে আমরা দেখেছিলাম যে একই সময়ে একটা বাঙালি যুবককে মারা হয়েছিল, পেটানো হয়েছিল, কারণ তার মা বোরখা পরার জন্য তার মাকে অবমাননাকর কথা বলার জন্য তিনি প্রতিবাদ জানালে তাকে আঘাত করা হয়। তো সবগুলো কিন্তু আমরা বলবো একই সূত্রে গাঁথা। তো এটার কারণে আমরা জানি যে কমিউনিটি অনেকের মধ্যে একটা ভয় কাজ করছে। এখানে প্রাইম মিনিস্টার যেটা করেছেন, উনি বলছেন একটা মরাল লাইন আমাদের ড্র করতে হবে। কি করতে হবে? একটা হচ্ছে ইমিগ্রেশন কন্ট্রোল আর অ্যান্টি মাইগ্রেন্ট রেসিজম। তিনি বলছেন যে আমরা ইমিগ্রেশন কন্ট্রোল করব ঠিকই, আমাদের রিসোর্সের উপরে চাপ পড়ে এবং অনেক লোকই যারা হয়তো ডিজার্ভিং নয় তারা এই দেশে আসে, অ্যাসালাম চায় বা অন্য করে থাকে, তাদেরকে হয়তো আমরা নিয়ন্ত্রণ করব। কিন্তু যারা এই দেশে সেটেল, যারা অলরেডি এই দেশে থাকার অনুমতি পেয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলাটা একদম মেনে নেই। আপনারা জানেন যে রিফর্ম পার্টি তাদের পলিসি হচ্ছে যে তারা এই যে আইলার যত লোক আছে এই দেশে আইলার নিয়ে, ইনডিফিনিট রিমেন্ট নিয়ে বা পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে, এদের সবারই তারা কিন্তু এই স্ট্যাটাসটাকে রিভোক করবে, রেট্রোস্পেক্টিভলি সবাইকে না করে দিয়ে সবাইকেই একটা নির্দিষ্ট সময়ের জন্য ভিসা দেবে, ভিসা অ্যাপ্লাই করাতে হবে। এবং দেখা যাবে এই ধরনের গ্রুপ হয়তো কোনোদিনই তারা হয়তো নাগরিকত্ব পাবে না। তো এটাকে অনেকেই মনে করছে এটা এক ধরনের রেসিজম, বর্ণ বৈষম্যবাদ। এখানে একটা লাইন কেয়ার স্টার্মার তিনি ড্র করেছেন। তো কেয়ার স্টার্মার যেটা বলেছেন এবং যেটা আমাদের জন্য সবচেয়ে চিন্তার কথা, সেটা হচ্ছে যে একটা কল বোধহয় আসছে, আমরা কলটা নিয়ে নিই। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। রেজা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন ভাইয়া, আমি কি করতে পারি? জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রায় 7 মাস হয়ে গেছে, আমরা 2.5 বছর যে ভিসা পাইছি সেকেন্ড এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেছি ফ্রি ওভারে, 7 মাস কাছাকাছি। এটা কতদিন লাগতে পারে? ফি ওয়েভারের জন্য তারা বলেছে যে ম্যাক্সিমাম 168 দিন লাগবে। আচ্ছা, মানে আমাদের 7 মাস হয়ে গেছে, 168 দিন তো কভার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনাদের অবশ্যই লেখা দিয়ে দেওয়া উচিত, আপনাদের চিঠি দেওয়া উচিত। আপনি দেখেন ঠিক মতো অনেক সময় কিন্তু দেখা যায় যে ওদের ইমেলগুলো হয়তো বা আপনার ইয়েতে চলে যায়, স্পামে চলে যায়। এই জন্য আপনার চেক করে দেখা দরকার প্লিজ। আমার বাচ্চা ব্রিটিশ হয়ে গেছে, 10 বছর, পাসপোর্ট পেয়ে গেছি। এটা দিয়ে আমাদের কোনো বেনিফিট হবে, ফ্যাসিলিটি এক্সট্রা আমাদের ভিসা ক্যাটাগরিতে? না, আপনাদের ওই একটাই হবে যে আপনার আগে তো আপনার 7 বছরের গ্রাউন্ডে পেয়েছিলেন, তাই তো? জি হ্যাঁ, তো ওইটাই হবে। আবার আপনি এবার লিখবেন যে আপনার বাচ্চা ব্রিটিশ হয়ে গেছে, আপনার মোটামুটি বাচ্চা আছে কোয়ালিফাইং চাইল্ড, কিন্তু এটার জন্য আপনাদের আইআরআর টাইম কিন্তু আগে আসবে না। আইআরআর আপনাকে ওই 10 বছর পরেই আপনাকে নিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। নো প্রবলেম, থ্যাংক ইউ। সুদর্শকবৃন্দ, আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা বলেছিলাম যে প্রাইম মিনিস্টার কেয়ার স্টার্মার তিনি সুন্দর একটা লাইন তিনি ড্র করেছেন, ইমিগ্রেশন কন্ট্রোল আর অ্যান্টি ইমিগ্রেন্ট
অ্যান্টি মাইগ্রেন্ট রেসিজমের ভিতরে, খুব ভালো কথা, প্রশংসার কথা। কিন্তু উনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে উনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টগুলি থেকে, সেগুলি থেকে উনি সরে আসতে চাচ্ছেন। তার মানে কি হবে আমরা দেখব, হয়তো বা এখানে আর ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস থাকবে না। সবচেয়ে মজার ব্যাপার যে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস থাকবে না এ ব্যাপারে কিন্তু 3 দলই একমত। কনজারভেটিভ পার্টিও চাচ্ছে না, তারা ওদের কথা একটু পরে বলবো। লেবার পার্টি তো এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে, এবং তারা কি করবে, আমাদের রিফর্ম পার্টি, তারা তো একেবারে পুরোপুরিভাবে এটাকে বাতিল করে দেবে। তো দেখেন, এটাকে শুনলে আমার খুব অবাক লাগে যে যে সমস্ত দেশগুলি এই ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের জন্যে এত মারামারি করলো, এত ফাইট করলো, 1950 সালের সেই কনভেনশন নিয়ে তারা করলো, এবং এটা নিয়ে অনেক তারা করেছে, এবং এই ড্রাফটিংয়ের ব্যাপারে, এই কনভেনশন ড্রাফটিংয়ের ব্যাপারে ব্রিটেন মানে ইউনাইটেড কিংডম বড় ভূমিকা পালন করেছে। আজকে দেখেন এই 75 বছর পরে এসে তারা নিজেরাই সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। অবস্থা দেখুন তাহলে কি অবস্থা হবে। তা এখন আমরা জানি যে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 3 এবং আর্টিকেল 8, এই দুটো আর্টিকেলের পরে সবচেয়ে বেশি আমরা রিলাই করি। আমি কোনো ক্ষেত্রে কেসে আর্টিকেল 9, 10 আমি ইউজ করেছি, 13 ইউজ করি, মানে মূলত আর্টিকেল 3 আর 8 ব্যবহৃত হয়। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলি। হ্যালো কলার। হ্যালো কলার, বলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। যে আমার একটা জিও ভাই, আমি জানতাম যে আমার ব্রিটিশ সিটিজেনশিপের লাগে অ্যাপ্লাই করতাম, বুঝছেন? আপনি কি জন্য অ্যাপ্লাই করবেন? ব্রিটিশ সিটিজেন লাগে। জি বলেন। তো এখন হচ্ছে কি, আমি দেশে গেছিলাম কি 2023 কোভিডের সময় 2 বছর দেশে রয়ে গেছিলাম, বুঝছেন? আপনি কতদিন ছিলেন দেশের বাইরে? 2 বছর ছিলাম। হ্যাঁ, 2 বছর থাকলে আপনার সমস্যা হচ্ছে এই, আপনার যে 5 বছরের ভিতরে 450 দিনের বেশি আপনি থাকতে পারবেন না, এটাতে আপনার প্রবলেম করে দিতে পারে। আপনি লিখতে পারেন, ওদের একটা ডিসক্রিপশন আছে যে আমি কোভিডের কারণে ব্রিটেনের বাইরে গিয়ে আমি আসতে পারিনি। আপনি প্লেনের টিকিট দেখিয়ে আপনি বলতে পারেন, আর্গু করতে পারেন, ওরা হয়তো কোভিড কনসিডারেশনে দিতে পারে। কিন্তু নিয়ম হচ্ছে আপনি 5 বছরের ভিতরে 450 দিনের বেশি বাইরে থাকবেন না, আর সর্বশেষ বছরে লাস্ট ইয়ারে আপনি 90 দিনের বেশি বাইরে থাকবেন না। এটা হচ্ছে নিয়ম। আপনি টেলিভিশনটা একটু বন্ধ করে দেন ভাইয়া, নইলে এটা এখানে ইকো সাউন্ড হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার স্টামার তিনি ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, রিফিউজি কনভেনশন, টর্চার কনভেনশন, এমনকি বাচ্চাদের যে কনভেনশন আছে 1989-এর, এগুলো থেকেও তিনি মোটামুটি এগুলোকে তিনি রেস্ট্রিক্ট করে দিতে চাচ্ছেন, এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। তো জানি না আমরা কি ধরনের একটা রিজিম আমরা পাবো যদি এই সমস্ত ইনস্ট্রুমেন্ট থেকে আমরা বেরিয়ে আসি। এখন তিনি আবার বলছেন যে যারা জেনুইনলি দেশ থেকে পালিয়ে আসছে, যাদের জীবন হুমকির সম্মুখীন, তাদেরকে তারা আশ্রয় দেবে, কারণ আমরা একটা কম্প্যাশনেট সোসাইটি, আমরা কেন তাদেরকে আমরা দেব না। কিন্তু তারা বলতে চাচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টগুলি যে ব্যবহার হচ্ছে এদের জন্য, ইমিগ্রেন্টের জন্য, এটাতে তাদের আপত্তি। এটা আবার এই ব্যাপার নিয়ে আমাকে ভাবতে হবে, কেন ব্রিটেনে এত অ্যাসাইলাম সিকার আসছে, এত লোক আসছে। এর পিছনে আমি বলবো অনেকটা ব্রিটেনের পররাষ্ট্রনীতি দায়ী। যে দেশে গিয়ে তারা সেই দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করেছে, সেই দেশ থেকে আমরা দেখছি হাজার হাজার মানুষ এদেশে আসছে। যেমন ধরুন আমরা ধরে নিতে পারি ইরাক, তারা ইরাকে গেল, তারা বললো, তারা বললো যে সাদ্দাম হোসেন ডিক্টেটর, তিনি জনগণের কোনো
অধিকার দেয় না, তিনি গণতন্ত্র নন, তারা ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেল। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ইউনাইটেড কিংডম এবং আমেরিকা তারা দুজনে মিলে আমরা বলো 1.5 থেকে 3 লাখ বা আরও বেশি লাখ মানুষ তারা মারল, কত নির্যাতন হলো, রেপেরও কেস আসছে, বহুত কিছু ঘটনা ঘটালো। এখন সঙ্গত কারণে এখন তারা যে দেশে যাচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে, যে দেশে তারা যাচ্ছে যে সে দেশের সিস্টেম খারাপ, সেটা অত্যাচারিত হচ্ছে, সে দেশ থেকে তো মানুষ মনে করে তাহলে আমার আশ্রয়ের জন্য আমাকে যেতে হবে ব্রিটেনে। একই রকম ঘটনা তারা ঘটালো আফগানিস্তানে। আফগানিস্তানে গিয়ে আপনারা জানেন যে একজন কলার আসছে, কলারটা নিয়ে আমরা এই কথাটা বলি। হ্যালো কলার। আমি শাহিন বলছিলাম গ্লাসগো থেকে। জি বলেন ভাইয়া, আমি কি করতে পারি? আমার হচ্ছে একটা ফার্দার সাবমিশন সাবমিট করা আছে আগস্ট মাসের 1 তারিখে। এরপর আমার উকিল কাজের পারমিশনের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু কাজের পারমিশনও দিচ্ছে না বা ফার্দার সাবমিশনের কোনো রেজাল্টও জানা যাচ্ছে না। আচ্ছা, আপনার ফার্দার সাবমিশন কি 1 বছর আগে হয়েছে? না না, এই বছরে আগস্ট মাসে 1 তারিখে হয়েছে। তা আগস্ট মাসের 1 তারিখে হলে আপনি কাজের পারমিশন কিভাবে পান? আমার তো গত 3 বছর যাবত আমার অ্যাসাইলাম ক্লেম করা ছিল। হ্যাঁ, তারপর কি হয়েছে? তারপরে তো কোনো কাজের পারমিশন ওরা দেয়নি আর। না না, আমি আপনার ব্যাপারটা একটু বুঝিনি। আপনার অ্যাসাইলাম ক্লেম করা থাকলে আপনি ফার্দার সাবমিশনে গেলেন কেন? কারণ আবার আপার ট্রাইব্যুনালে পারমিশন দেয়নি তারা। তার মানে আপনার অ্যাসাইলাম ক্লেমটা ডিসমিস হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, তাহলে তো আপনার কাজের পারমিশন পাওয়ার প্রশ্ন না। এই যে আপনি যে এখন যে ফার্দার সাবমিশন করলেন আগস্টে, এর থেকে 1 বছরের যদি মধ্যে আপনি ডিসিশন না পান, তাহলেই আপনি ইমিগ্রেশনের রুলে 390 অনুযায়ী আপনি কাজের পারমিশন যেতে পারেন। তাও আপনি যেটা আমরা যেটাকে বলি যে আগে যেটা শর্টেস্ট ক্যাটাগরি ছিল, এখন যেটা ইমিগ্রেশনের কি বলে স্ট্যান্ডার্ড যে লিস্টে আছে, সেই লিস্টের জবগুলি আপনি করতে পারবেন। আপনাকে তারা নর্মাল জব করার অনুমতি আপনাকে দেবে না। তারা যেটাকে বলি স্কিল ওয়ার্কারের যে লিস্ট আছে যে জবগুলিতে, সেই জবগুলিতে আপনি, যেটা আগে শর্টেস্ট ক্যাটাগরিতে ছিল, নতুন বোধহয় একটা ক্যাটাগরি তারা পাবলিশও বোধহয় করেছে 82 বা কতগুলো ক্যাটাগরি দিয়ে, এই ধরনের জবগুলিতে আপনি পারমিশন পাবেন। তাও 1 বছর যদি হয়ে যায় ওই 1 আগস্ট থেকে, সেই 1 বছরের ভিতরে যদি আপনি কাজের অনুমতি আপনার ফার্দার সাবমিশনের কোনো ডিসিশন না হয়, ফার্দার সাবমিশন আপনি মাত্র 2 মাস হয়েছে আপনি সাবমিট করেছেন, সময় লাগবে, অ্যাভারেজ টাইম 6 মাস লাগছে, 6 মাস 1 বছর লাগতেই পারে। জি ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালাম। তো আমরা যে কথা বলছিলাম যে কেন এই দেশে মানুষ আসে, এই দেশে মানুষ আসার একটা বড় কারণ হচ্ছে ফরেন পলিসি। তা আমরা চলে গেলাম আফগানিস্তানে গিয়ে তালেবানদেরকে আমরা হটিয়ে দিলাম ক্ষমতা থেকে। তারপরে আফগানিস্তানে বলতে গেলে আমরা কোনো বিল্ডিং অক্ষত রাখলাম না, ফাইট করে গেলাম 20 বছর ধরে। 20 বছর পরে কি করলাম, আমরা অনেক ফাইট করেছি। যে তালেবানকে আমরা উচ্ছেদ করতে গিয়েছিলাম, আবার সেই তালেবানের হাতেই ক্ষমতা দিয়ে আমরা ফিরে আসলাম। একজন কলার আসছে, কলার সাথে কথা বলিনি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রায় 6-7 বছর হয়ে গেছে। সরি আমি আপনার কথা বুঝলাম না। আপনার কি 7 বছর হয়ে গেছে? বুঝলাম না। ছেলের বউ বাচ্চা নিয়ে 7 বছর হয়েছে চলে গেছে বাসা থেকে। এরপরে আর কোনো যোগাযোগ নাই। জি। ওর বাবা মার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি বাংলাদেশে, সেখানেও তারা কথা বলতে চায় না, মানে কোনো যোগাযোগ নাই। জি। এখন বাংলাদেশে গিয়ে তারপর ছেলে ডিভোর্স দিছে। তারপর এখন কথা হয়েছে 7-8 বছর তো হয়ে গেছে। এখন আমার যে বাড়ি আছে এটা কি ছেলের নামে দিলে এখন এই বউ কি এসে ক্লেম করতে পারবে কিনা? আপনার ছেলের বউয়ের সাথে আপনার ছেলের কি ডিভোর্স হয়ে গেছে? বাংলাদেশে ডিভোর্স হয়েছে। বাংলাদেশে হয়েছে, ইংলিশ লতে তো হয়নি না। আর এখন এখানে প্রশ্ন হচ্ছে তারা যদি ডিভোর্স হয়ে যায় এবং যদি সে প্রপার্টি ক্লেম না করে, কারণ এখানে প্রশ্ন হচ্ছে তার তো ইংলিশ কোর্টে এসে তাকে করতে হবে। বাংলাদেশের আদালতে হয়তো এক ধরনের ফর্মুলা হবে, এখানে আসলে তাকে ক্লেম করতে হবে প্রপার্টি, এবং সেখানে হয়তো বা যে যদি আপনি ট্রান্সফারটা করেন তার ডিভোর্স হয়ে যাওয়ার পরে, সেক্ষেত্রে হয়তো তারা কোনো ক্ষেত্রে এটা অনেকটা একটা জটিল ব্যাপার যে আফটার অ্যাকোয়ার্ড প্রপার্টিতে তার কত ইন্টারেস্ট থাকবে, এটা একটা ব্যাপার হতে পারে। কিন্তু সেখানে তার হলেও তার ক্লেম থাকলেও খুব লো ক্লেম থাকবে, কিন্তু এই ক্লেমটা তাকে করতে গেলে এদেশে আসতে হবে।
এদেশের লতে, কারণ বাংলাদেশের লতে ডিভোর্স হয়ে গেলে তাকে তার ডাওয়ার মানি দিলেই তার কিন্তু শেষ, মানে তার যে দেনমোহরে পয়সা দিলেই তার সাথে কিন্তু দেনা পাওনা আপনার চুকে গেল। যদি কোনো মেনটেন্যান্সের কোনো ব্যাপার না থেকে থাকে, তাকে কি আপনার ডিভোর্স কি দেওয়া হয়েছে কোর্টের মাধ্যমে নাকি কাজীর মাধ্যমে? কোর্টের মাধ্যমে দেওয়া হয়েছে বাংলাদেশে। আচ্ছা, কোর্টের মাধ্যমে আছে, কিন্তু ওরা কোনোদিন যোগাযোগ করে না, আমরা যোগাযোগ করে অনেক চেষ্টা করছি, কোথায় থাকে সেটা আমাদেরকে বলে না। আচ্ছা, কিন্তু এখানে একটা ইস্যু হতে পারে যে আপনার মেয়ে, আপনার পুত্রবধূ বা সাবেক পুত্রবধূ, তিনি কিন্তু এদেশেরও কিন্তু কোর্টে উনি ডিভোর্স ফাইল করতে পারেন। এদেশের কোর্টে যদি উনি ডিভোর্স ফাইল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলে মেনটেনেন্স দিতে দেওয়ার একটা দায়বদ্ধতা তার থাকবে, এবং উনি মেনটেনেন্স না দিতে পারলে সে চাইল্ড সাপোর্ট এজেন্সির মাধ্যমে উনি হয়তো এটা চাইতে পারেন, একটা লামসাম পেমেন্ট চাইতে পারেন, এবং সেখানে কিন্তু প্রপার্টিও উনি চাইতে পারেন। আপনার ছেলের নামে কোনো প্রপার্টি থাকলে উনি চাইতে পারেন। এবং এগুলি যে প্রপার্টি যে কেসগুলি, এটা অনেকগুলো জটিল বিষয় তারা দেখে। যেমন ধরেন প্রপার্টিতে পার্সেন্টেজ কে কত পেতে পারে সেটা দেখতে গিয়ে দেখবে যে প্রপার্টিতে কার কত কন্ট্রিবিউশন আছে, যে আপনার ছেলের বউ কি এই প্রপার্টিতে কোনো কন্ট্রিবিউশন করেছে কিনা, ডাইরেক্ট কন্ট্রিবিউশন ঠিক আছে। আমি আগে পুরো আইনটা ব্যাখ্যা করি, তারপরে আপনি বুঝতে পারবেন। তার অনেকগুলো ফ্যাক্টর দেখবে, ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর দেখবে যে প্রপার্টি সে ক্লেম করছে সেই প্রপার্টিতে তার কোনো কন্ট্রিবিউশন আছে কিনা, ডিরেক্ট বা ইনডিরেক্ট। ইনডিরেক্ট যেমন হতে পারে, যেমন ধরুন আপনি একটা বাড়ি কিনলেন কিন্তু আপনি মর্গেজ দিচ্ছেন, ওয়াইফ কিন্তু মর্গেজ না দিলেও ওয়াইফ কী করছে, বাড়িতে অন্যান্য কাজগুলি করে, হাউস হোল্ড কাজগুলি করে আপনাকে পয়সা করছে। আমাদের একটা ব্রেকের টাইম হয়েছে, আপনি যদি আবার কাইন্ডলি ব্রেকের পরে আবার রিং করেন তাহলে আমরা কথা বলবো। এখন আপনার কথা বলিনি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল প্লিজ। জি, আপনি বলেন আমাকে। বেসিক্যালি এটা একটু প্রপার্টি নিয়ে আর কি। এই যে বলেন, আমি যদি সম্পূর্ণ, কারণ প্রপার্টি তো আমার এক্সপার্টিস নাই, বাট আমি জানলে আপনাকে বলবো। বলেন আপনি। জি, বেসিক্যালি আমরা যে প্রপার্টি কিনতে যে ডিপোজিটটা দেই, জি, এটা কি কাস্টমারের অ্যাকাউন্টে থাকে না সলিসিটারের অ্যাকাউন্টে থাকে? আচ্ছা, যেটা হবে, যেটা আপনি যখন এই প্রপার্টির ব্যাপারে আপনি যখন করবেন, আপনি একজন সলিসিটারকে ইনস্ট্রাকশন দেবেন, যিনি ভেন্ডার মানে যিনি বিক্রেতা, তারও একটা সলিসিটার থাকবে। তো দুই সলিসিটারের ভিতরে বিভিন্ন পেপার, বিভিন্ন ডকুমেন্ট এক্সচেঞ্জ হবে। তারপরে আপনি যেটা করবেন সেটা আপনি সলিসিটারের অ্যাকাউন্টে আপনি পয়সা ট্রান্সফার করে দেবেন। এখন সলিসিটারদের নিজেদের অফিসে কিন্তু দুটো অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাকাউন্ট। তো যেটা হবে যে নর্মালি আপনি সলিসিটারের ক্লায়েন্ট অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন, এটা আপনার অ্যাকাউন্ট না, আপনি সলিসিটারের ক্লায়েন্ট অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন। তো সেখান থেকে সে আবার ওই পয়সাটা আবার যখন ডিলিং হয়ে যাবে বা এক্সচেঞ্জ হবে কন্ট্রাক্ট, তখন সে আবার যে ভেন্ডার, যে বিক্রেতারের সলিসিটারের ক্লায়েন্ট অ্যাকাউন্টে সে ট্রান্সফার করে দেবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। এটা কি এটা যে বড় ডিপোজিট হয়, এটা কি কোনো সেফ আছে এগুলা ট্রান্সফার এগুলা এরকম? সরি, কি আছে? সরি, এই যে বড় ধরনের ডিপোজিট হলে ধরেন 50,000 60,000 পাউন্ডের ডিপোজিট, হ্যাঁ হতে পারে। সেফ আছে? এতে কি আছে? সরি, আমি ওই শব্দটা বুঝতে পারছি না। এইটা কি সেফ আছে যে ক্লায়েন্ট? অবশ্যই সেফ আছে। আপনি যদি কোনো লয়ারের কাছে আপনি যাচ্ছেন, সেটা আপনার তো পুরো আপনার ট্রানজাকশন থাকবে না, সে তো আপনাকে রিসিপ্টও দেবে, প্লাস আপনার তো ব্যাংকের কি বলে কাগজও থাকবে। আর সলিসিটার তো দায়বদ্ধ, কোনো কারণে যদি সলিসিটার টাকাটা মেরে দেয় তাহলে তো তার বিরুদ্ধে আপনি লস সলিসিটার মামলা করবেন, এবং তার যে ইন্স্যুরেন্স আছে, সব সলিসিটারের কিন্তু ইন্স্যুরেন্স আছে। সে যদি আপনার কাছে কোনো টাকা পয়সা যদি তার কাছে আপনি পান, সে তার ইন্স্যুরেন্স আপনাকে পেমেন্ট করে দেবে। কোনো সলিসিটার এদেশে প্র্যাকটিস করতে পারবে না তার যদি ইন্স্যুরেন্স না থাকে। থ্যাংক ইউ আপনার জন্য। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, আমরা যে আলোচনা করছি, যে আলোচনায় ফিরে যে আমরা বলছিলাম যে দেশে যে এত অ্যাসালাম শিকাররা আসে, এর কারণ কি? এর একটা বড় কারণ হচ্ছে, আমি বলছিলাম, মনে করি এদের পররাষ্ট্রনীতি। সেখানে আমি আফগানিস্তান উদাহরণ দিচ্ছিলাম, বলছিলাম যে আফগানিস্তানে গিয়ে আফগান যুদ্ধে আমরা লিপ্ত হলাম। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলিনি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমি একটু আগে আপনার সাথে কথা বলছিলাম। আচ্ছা, ওই আপনার মেয়ে, আপনার পুত্রবধূর ব্যাপারে, তাই তো? জি জি, আমি বলতে যাচ্ছি যে আমার নামে যে প্রপার্টি আছে সেটা কি ছেলের নামে ট্রান্সফার করলে ভবিষ্যতে ছেলে বয়সে ক্লেম করতে পারবে কিনা, এটাই আমার প্রশ্ন। এটা আপনি এই প্রশ্নতে আমি অনেকগুলো ফ্যাক্টর, এটাকে কোনো ইয়েস বা নো আনসার নাই, কিন্তু নিয়ম অনুযায়ী আপনার অ্যাকুয়ার্ড প্রপার্টিতেও পার্টনারদের রাইট থাকতে পারে, ক্লেম থাকতে পারে। সুতরাং উনি হয়তো এটা ক্লেম করতে পারে, যদি উনি ডিভোর্স পিটিশনে যায় তো এটা উনি কিন্তু ক্লেম করতে পারে। কিন্তু আমি যেটা বললাম যে ক্লেম করতে গেলে প্রপার্টিতে অনেকগুলো ইস্যু কোর্ট দেখবে যে প্রপার্টি সে ক্লেম করছে সেই প্রপার্টিতে তার কোনো কন্ট্রিবিউশন আছে কিনা, ডিরেক্ট বা ইনডিরেক্ট, বিয়েটা কতদিন কন্টিনিউ করেছে, বিয়েটা কার জন্য ভেঙেছে, কে ডিভোর্সটা নিয়েছে, এবং বাচ্চা থাকলে বাচ্চা কার সাথে আছে, এবং মেনটেনেন্স বা অন্য কোনো অ্যাওয়ার্ড আছে কিনা, এবং ওই যে বললাম যে এই ফ্যাক্টরগুলো সে দেখবে, লেন্থ অফ ম্যারেজ, কতদিন বিয়েটা টিকে ছিল, এই সবগুলো ফ্যাক্টর দেখে বিবেচনা করে কোর্ট একটা রায় দেবে। এবং সেদিনকে আমাদেরই একটা কেসে একটা পুরুষ ছিল, পুরুষ অনেক কিছু ক্লেম করেছিলেন তারই ব্যাপারে, কিন্তু তাকে দেখা গেল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোর্ট তাকে মাত্র ম্যাট্রিমোনিয়াল হোম থেকে মাত্র 10% তাকে দেওয়ার জন্য বলেছে। এবং ওই মহিলা সে যে পৈতৃক সূত্রে যে বাড়ি পেয়েছে সেই বাড়ি এবং তার যে ইনভেস্টমেন্ট আছে 3 লাখ ইনভেস্টমেন্ট, তার কিছুই কিন্তু ওই পুরুষকে দেয়নি, মাত্র যে বসত বাড়িতে স্বামী স্ত্রী বাস করতো সেই বাড়ির ভ্যালু 10% তাকে দিয়েছে। এটা সম্প্রতিকালে আমাদের একটা কেসের ব্যাপারে আমি বলছি। তো ফলে আপনি দেখেন যেখানে আপনি মানে বিয়ে করলে এই যে একটা ধারণা আছে যে অটোমেটিক্যালি অর্ধেক নিয়ে যায়, সেটা কিন্তু নেয় না, এটার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। এই জন্য আমি আপনাকে এটা বলছিলাম, কন্ট্রিবিউশন, লেন্থ অফ ম্যারেজ, ফল ছিল কার কার বিয়েতে, এবং কে কিভাবে বেনিফিটেড হচ্ছে এগুলো দেখবে, বাচ্চা থাকলে বাচ্চা কার কাছে আছে। এবং অনেক সময় যেটা আমরা বললাম বাড়ি কিন্তু তারা দেওয়ার ব্যাপারে তারা ভেবে দেখে যে বাচ্চা বাড়ি দিলে মানে বাচ্চার জন্যে বসত বাড়ি দরকার কিনা। সেসব ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে কোর্ট কিন্তু তখন বাচ্চা যার সাথে থাকবে তার দিকে একটু বায়াস হয়ে থাকে। তো আমি আপনার ছেলের জন্য আমি বলবো, ছেলের জন্য বাচ্চাকে মেনটেনেন্স অর্ডার টর্ডার যদি না থাকে বা একটা মেনটেনেন্সের ব্যবস্থার জন্য উনি করে রাখেন, নইলে পরবর্তীকালে এটা হয়তো ওনার জন্যে হয়তো একটা মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমার উত্তর হচ্ছে যে ইয়েস অ্যান্ড নো, কিন্তু ইয়েস হলেও এটা অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে, নো হলেও অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে। আপনি স্টেট হবে বলে দিতে পারবেন না। ইন থিওরি আইন অনুযায়ী আফটার অ্যাকুয়ার্ড প্রপার্টিতেও রাইট থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই যে আফগানিস্তানের উদাহরণ আমরা দিচ্ছিলাম, যে আফগানিস্তানে আমরা গেলাম কেন, আমরা ইউকে কেন ইন্টারফেয়ার করতে গেলাম, আমরা বললাম তালেবান জঘন্য, তালেবান তারা। আর একটা কলার যুক্ত হচ্ছেন, দেখি কলার কে আছেন। হ্যালো কলার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। বারিশা সাহেব, আপনার লোকের দুইটা কথা হচ্ছে না। সরি, একটা কথা দুইটা পাইছো জিজ্ঞাসা কথা আপনাদের। আপনি বলেন, আমার কাছে জিজ্ঞাসা করেন, বলেন। জি, আমার নাম আমি বেডরুম থাকি, আপনার নাম তালুকদার। আমি জানতে চাইলাম যে একজন মানুষ এইটাই কতদিন আগে আমি একটা গ্রাম ইউকে যে 2.5 বছরের একটা লিড দেয় বা 5 বছরের একটা জবাব দেওয়া, 2.5 বছর আসছে টাইম আছে, কতদিন আগে অ্যাপ্লিকেশন করা লাগে? আর 5 দিন বা এই একদিনে আনা যায়, এটা কোনো পয়সা 500 বা একদিনে আনা যায় কতদিনে, এটা কোনো ভাইয়া আমি যে কোনো কারণে আপনার কথা পুরো বুঝতে পারছি না, যেটা বুঝতে পেরেছি সেটা আমি বলছি। ভিসা শেষ হয়ে যাওয়ার 28 দিনের মধ্যে করতে হবে অ্যাপ্লিকেশন, মানে শেষ হয়ে যাওয়ার আগের 28 দিন। ধরেন আপনার ভিসা শেষ হয়ে যাবে আপনার 29শে সেপ্টেম্বর, তাহলে আপনি 1 সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আর 2 নম্বরটা আপনি বুঝতে পারছেন যে আমি চাইলাম 2 লাখ কিছু পয়সা এক্সট্রা দিও, আমি 1 সপ্তাহ দিতে আসতাম। কিছু পয়সা দিয়ে 1 সপ্তাহের জন্য কি আনতেন? এই যে ভিসাটা জলদি আনলে আনা যায় না, কিছু কিছু যেটা বলতে হবে মানুষের কিছু টাকা দিলে যেটা সম্ভব যদি আপনি 1000 পাউন্ড অতিরিক্ত ফি দেন
তবে আপনি প্রিমিয়াম সার্ভিস পেতে পারেন। তো প্রিমিয়াম সার্ভিস হলে তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেই প্রিমিয়াম সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট দিলে অ্যাপয়েন্টমেন্টের পরে নর্মালি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনি একটা ডিসিশন পেয়ে যাবেন। কিন্তু এটা গ্যারান্টিড না, কোনো কারণে তারা যদি মনে করে যে আপনার এই কেসের মধ্যে অনেক জটিলতা আছে, সেক্ষেত্রে তারা সময় নিতে পারে। কিন্তু নর্মালি 90% ক্ষেত্রে তারা 1 থেকে 2 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত দিয়ে দিবে, কিন্তু আপনাকে 1000 পাউন্ড এক্সট্রা দেওয়া লাগবে। না, এটা আগে ছিল 800 পাউন্ড, এখন তারা বাড়িয়ে করেছে 1000 পাউন্ড। তো এটার জন্য আপনাকে বুকিং নিতে হবে। তো বুকিং কিন্তু সবসময় পাওয়া যায় না, কারণ যেহেতু এটা অনেকেই করতে চায়, সেই কারণে সবসময় লাইনটা বিজি থাকে। তো ভালো কাজ হবে রাত 12টা থেকে 1টার মধ্যে যদি আপনি এটাকে বুকিং দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি প্রিমিয়াম সার্ভিসে বুকিং পেতে পারেন। আপনি আমার নাম দিয়ে সার্চ করলে আপনি জানতে পারবেন আমার অফিস। আমার নাম রেজা, আবু রেজা। ওকে, আমি জানি যখন আপনি যখন নিউ রোডে থাকতেন ইনশাআল্লাহ আবু রেজা, আপনার নাম আবু রেজা। জি, ওকে। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। অনুষ্ঠানেরও মোটামুটি 15 মিনিট আছে। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আফগানিস্তানে যখন আমরা যাই, আমাদের মূল উদ্দেশ্য ছিল কি? মূল উদ্দেশ্য ছিল যে তালেবান তারা জঘন্য, তারা টেরোরিজমকে সাপোর্ট করে, তারা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তালেবানকে হটায় আফগানিস্তানে আমরা কি করব? গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এবং 20 বছর ধরে আমরা বহুত গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করলাম আমেরিকান সৈন্যদের সাথে মিলে। মানে মোটামুটি আফগানিস্তানে আর কোনো বড় কোনো বিল্ডিং আর আমরা রাখলাম না, সব ধ্বংস করে ফেললাম। করে ফেলে ক্লান্ত হলাম, অনেক মানুষ মারা গেল, আফগানিও মারা গেল, অনেক আমাদের সৈন্যও মারা গেল, আমেরিকান সৈন্য তো কথাই নেই, এত ক্যাজুয়ালিটি হলো। এত কিছু হওয়ার পরে সর্বশেষে যখন বাইডেন সাহেব ক্ষমতায় আসলেন, উনি বললেন না অনেক হয়েছে, এখন ক্ষান্ত দিই। ক্ষান্ত দিয়ে কী হলো? তখন আমরা ব্রিটিশ এবং আমেরিকান ট্রুপস আমরা ফিরে আসলাম থেকে, আফগানিস্তান থেকে। আমরা কি করে আসলাম? যে তালেবানকে উচ্ছেদ করার জন্য আমরা গিয়েছিলাম, উচ্ছেদ করেছিলামও, তাদেরই হাতে আমরা ক্ষমতা দিয়ে আবার লেজ গুটিয়ে আমরা ফিরে আসলাম। এখন এই যে একটা ঘটনা ঘটলো, যারা ব্রিটেনের সাথে হাত মিলিয়েছিল, সাপোর্ট করেছিল ওখানে, কারণ যেখানেই যায় না কেন সবসময় কিছু দল থাকে যারা অকুপাইং ফোর্স, অকুপেশন ফোর্স যারা দখল করে আসছে, তাদের সাথে কিন্তু হাত মিলে। আমাদের দেখেছি আমরা বাংলাদেশেও স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর সাথে অনেকে হাত মিলিয়েছিলেন, রাজাকার এবং বিভিন্ন গ্রুপ তারা তাদের সাথে ছিলেন। তো এই গ্রুপেরও কিন্তু অভাব হলো না আফগানিস্তানে। আমরা দেখলাম যখন আফগানিস্তান থেকে চলে আসছে লেজ গুটিয়ে ব্রিটিশ এবং আমেরিকান সৈন্যরা, তখন কি আকুতি মিনতি করেছে যারা সহযোগী ছিল তারা দেশে পালিয়ে আসার জন্যে। ফলে আমি তখন কী বললাম, ঠিক আছে আমরা 20,000 না 25,000 আফগানিদেরকে আমরা ভিসা দেবো। দেখেন সেইটা করতে গিয়ে, ওপেন করতে গিয়ে কত মানুষকে আফগানিস্তানিদেরকে আমাদের ভিসা দিতে হলো, অ্যাসাইলাম দিতে হলো। এবং আমরা নিজেরা যারা এই কেসগুলো নিয়ে ডিল করেছি, আমরা জানি যে অনেক ক্ষেত্রে কোনো ইন্টারভিউ করা হয় নাই, শুধুমাত্র তারা প্রিলিমিনারি, যেটাকে আমরা স্ক্রিনিং ইন্টারভিউ করার পরেই আমরা চিঠি লিখেছি যে তারা প্রবলেম, ওই চিঠি বলে ভিত্তি করেই তাদেরকে অ্যাসাইলাম গ্রান্ট করে দেওয়া হয়েছে। এর ফলে কি হচ্ছে? একটা রং মেসেজ ছড়িয়ে যাচ্ছে। তো এত সহজ এখন আমরা দেখছি এখনও আফগানিস্তান থেকে লোক আসছে, এখনও তারা এসে বলছে তালেবান মেরে ফেলবে, হ্যান করবে, ত্যান করবে। এই আসার পথটা কিন্তু বন্ধ নয়। তো এটার কিন্তু মূল কারণ আমাদেরই পররাষ্ট্রনীতি। আমরা যদি গিয়ে এটা না করতাম, এটা করার কারণেই যদি আমরা আফগান যুদ্ধে নিজেরা জড়িত না হতাম। সিরিয়ার ব্যাপারে দেখেন তাই, সিরিয়াতে আমরা বিরাট হইচই করলাম, হাফেজ আল আসাদ খুব খারাপ লোক, তার বিরুদ্ধে আমরা যাবো। আমরা তো প্রায় সিরিয়াতে বোম ফেলার জন্য তৈরি হয়ে গেছিলাম। ক্যামেরুন যদি পার্লামেন্ট তাকে এটা অপোজ না করতো, তাহলে তো আমরা সিরিয়াতে গিয়েও যুদ্ধে আমরা জয়লাভ করতাম। সেই কারণে কি হলো, হাজার হাজার সিরিয়ানদেরকে আমাদের আশ্রয় দিতে হচ্ছে। আমরা আবার যদি দেখি ইয়েমেনের কথাও দেখি, সেখানে একই রকম ব্যাপার। আমরা যেহেতু দুটো বিবাদমান পক্ষের একটাকে সাপোর্ট করছি, তখন মানুষ আসবেই।
তো এইভাবে আমাদের এই ফরেন পলিসিগুলি আমি মনে করি অন্যতম কারণ কেন মাস এভাবে হাজার হাজার মানুষ কেন এদেশে এসে অ্যাসাইলামটা চায়। তো এগুলি যদি আমরা না দেখি, এই কিভাবে একটু আয়লার আটকায় দেব, হিউম্যান রাইটস অ্যাক্ট বাতিল করে দিব, এইগুলো দিয়ে কিন্তু কখনো এই ইনফ্লাক্সকে ঠেকানো যাবে না। এই যে একটা কথা বলেছে যে বোটে করে আসলে ধরে পাঠায় দেওয়া হবে, তো পাঠায় দিতে হবে কোথায়? অধিকাংশ লোকের কোনো পাসপোর্ট নাই, তারা তাদেরকে কোন দেশে পাঠাবে? তো এগুলি হচ্ছে সব করা হচ্ছে ডোমেস্টিক কনজাম্পশনের জন্য। এবং কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলি। হ্যালো কলার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কলার। আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে প্লিজ। আমি একটা 20 বছরের রুটে কেস করব, আগামী জানুয়ারি মাসের শেষেই 20 বছর হবে। জি। তো আমি কি 1 মাস বা 2 মাস আগে কেসটা করতে পারবো? আপনি 28 দিন আগে আপনি পারবেন, 8 দিন আগে আপনি পারবেন, কিন্তু সাধারণত তারা বলতে পারে যে অন দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন তোমার 20 বছর হওয়া উচিত। তো সেই হিসাবে আপনাকে কোনো টেকনিক্যাল ইয়েতে না আটকায় দিলে আমি আপনাকে বলবো আপনি এক্স্যাক্টলি 20 বছর করে আপনি অ্যাপ্লিকেশন করেন। এটা তাহলে আপনার কোনো ইয়ে থাকবে, তারা একটা টেকনিক্যাল গ্রাউন্ডে না করে দিয়ে বলতে পারে অ্যাট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশনের দিন আপনার 20 বছর হন। দেখেন, এটাও মনে রাখবেন 20 বছরের কেসগুলি যারা ধরেন 18 বছরের সময় যারা কেসটা করেছে, এই কেস যদি করতে করতে 19 বছর হলো, না করলো, আপনি অ্যাপিলে গেলেন, অ্যাপিলে থাকা অবস্থায় 20 বছর হয়ে গেল, তখনও কিন্তু আপনার আর্গুমেন্ট করার কোনো উপায় নাই যে আমার তো 20 বছর হয়ে গেছে। কারণ ইমিগ্রেশন রুলের রিকোয়ারমেন্ট হচ্ছে 20 বছর থাকতে হবে। ফলে 20 বছর না থেকে অ্যাপ্লাই করলে সে অ্যাপ্লিকেশন তারা টেকনিক্যালি রিফিউজ করতে পারে। এখন ওই যে আপনি অ্যাপিলে গেলেন, অ্যাপিলে গিয়ে আপনার 20 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর ইমিগ্রেশনের যে রুল আছে, যেটা অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফের যে আছে আপনার কি বলে PL5, যেটা সেখানে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেখানে কিন্তু আপনি কোয়ালিফাই করবেন না ইমিগ্রেশন রুলে। আপনাকে বলতে হবে আপনি হিউম্যান রাইটস আপনি বলবেন যেহেতু আমি অলরেডি 20 বছরের দেশে আছি, তো হিউম্যান রাইটসের জন্য আমার কেসটা অ্যালাউ করা হোক। তো এই যে দুটো কিন্তু পার্থক্য আছে, একটা আপনি ইমিগ্রেশন রুলে অ্যালাউ হতে পারেন, আর একটা হতে পারে আপনার কেসটা সম্পূর্ণ আউটসাইড দ্য রুল। সেখানে বলতে পারে যে অ্যাট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশনের দিন আমি স্যাটিসফাই করি না, কিন্তু যেহেতু আমি অ্যাপিলের দিন স্যাটিসফাই করি, তাহলে আমাকে হিউম্যান রাইটস ওই সময় করা উচিত। কারণ আমি কেন আবার গিয়ে নতুন করে একটা অ্যাপ্লিকেশন কেন করবো? জাস্ট এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো অ্যালাউ করে দেয়। কিন্তু আমি বললাম টু বি অন দ্য সেফ সাইড, আপনি এক্স্যাক্টলি 20 বছর করে আপনি অ্যাপ্লাই করেন। জটিলতার মধ্যে আপনি কেন ঢুকবেন, মাত্র যেখানে 1-2 মাসের ব্যাপার। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, হ্যাঁ, আমরা এইটার কথা বলতে গিয়ে আমরা বলি যে কনজারভেটিভ পার্টির পলিসি কি। কনজারভেটিভ পার্টিও কিন্তু তারা এই ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস থেকে তারা এটাকে পরিত্যাগ করবে, এখান থেকে তারা বেরিয়ে আসবে। এবং তারা কি বলেছে, তারা একটা নতুন বাহিনী তারা গঠন করবে, যে বাহিনীর কাজ হবে কমপক্ষে বছরে 1.5 লক্ষ লোককে তারা পাঠায় দেবে। এবং তারা কি করবে, এই ইমিগ্রেশন ট্রাইব্যুনাল তারা বাতিল করে দেবে, জুডিশিয়াল রিভিউর কোনো অপশান থাকবে না। এবং ইমিগ্রেশনের জন্য এখন যে লিগাল এড পাওয়া যায়, এই লিগাল এড তারা বাতিল করে দেবে। এবং তারা সমস্ত দেশকে বাধ্য করবে তাদের লোকদেরকে ফেরত নেওয়ার জন্যে। এবং কী হবে, যারা এই দেশে বোটে করে আসবে, বোট থেকে আসার পরপরই তারা তাদেরকে এখান থেকে রিমুভ করবে, ইমিডিয়েটলি রিমুভ করবে। এবং কি হবে, তারা যদি তাদের দেশে না যেতে পারে, রুয়ান্ডার মতো অন্য কোনো দেশে তারা পাঠিয়ে দেবে। এবং তারা চাইবে যে 1 সপ্তাহের মধ্যে এই লোকগুলোকে তারা পাঠিয়ে দেবেন। যদি আগে বলেছে যত ইল্লিগাল লোক আছে, ওই বারে বারে মনে হয় অ্যাপ্লিকেশন করার সুযোগ দেবে না। ইল্লিগাল লোক পেলেই তারা স্পেশাল ফোর্স থাকবে, যে ফোর্সটাকে ধরে তারা এই দেশ থেকে পাঠিয়ে দেবে। এবং হিউম্যান রাইটস থাকবে না, কিছুই থাকবে না। এটা হচ্ছে কনজারভেটিভদের পলিসি। সুখের বিষয়, কনজারভেটিভ 2029-এর আগে তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নাই, কারণ তখনই ইলেকশন হবে। এবং বর্তমানে লেবার গভর্নমেন্টের যে মেজরিটি আছে, তাতে লেবার গভর্নমেন্টের মাথায় ভূত না চাপলে আমার মনে হয় না তারা 2029-এর আগে তারা ইলেকশন দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জিনিসগুলি তারা বলল, এবং নিশ্চয়ই তারা এটা দিয়ে নিশ্চয়ই তারা কম্পেয়ার করছে তাদের পজিশন রিফর্ম ইউকের সাথে। কারণ রিফর্ম ইউকে আপনারা জানেন, এটাকে বললাম যে তারা খুব চরম একটা
পদ্ধতি, চরম একটা পলিসি নিয়ে তারা এগোচ্ছে, যেটাকে অনেকেই বলছে যেটা একটা রেসিজম, অ্যান্টি মাইগ্রেন্ট রেসিজম। এখন এটা করার পিছনে যে একই বললাম যে ডোমেস্টিক কনজামশন, মানুষ এটা খাবে, হজম করবে, করে হয়তো বা তারা আশা করছে যে এটা করে হয়তো রিফর্মের অনেক ভোট হয়তো তারা নিয়ে আসতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কতটা বাস্তবসম্মত? ধরুন আমরা ধরে ফেললাম, আমরা যে বললো 1.5 লক্ষ লোক আমরা ধরে ফেলবো, 1.5 লক্ষ লোক যদি আমাদেরকে ধরতে হয় তাহলে তো পার ডে আমাদের কত করে ধরা লাগে? তার মানে 1.5 লক্ষ লোক ধরতে গেলে প্রতি মাসে আমাদের 12 থেকে 13 হাজার লোক আমাদেরকে ধরতে হবে। আমার প্রশ্ন হচ্ছে 12 থেকে 13 হাজার লোক যে ধরবে, 12 থেকে 13 হাজার লোককে ধরে রাখবে কোথায়? এই পরিমাণ জায়গা কি আছে আমাদের প্রিজনে? তো 12-13 হাজার লোককে তারা তো নিশ্চয়ই স্কুল দখল করে, কলেজ দখল করে বা বিশ্ববিদ্যালয় দখল করে তার সেখানে আটকে রাখবে না। তো এই যে এত হাজার লোককে আটকে রাখে, বা তাদেরকে যে তাদের ডকুমেন্টেশন লাগবে, তাদের কাগজ লাগবে, তারা তো কোনো কাগজ ছাড়া পাঠাতে পারবে না। আর 1.5 লক্ষ লোককে তারা যদি প্লেনে করে পাঠাতে চায় তো কত ফ্লাইট লাগবে এবং কোন এয়ারপোর্ট থেকে তারা পাঠাবে? এখন আমরা যদি 200-250 করে ধরি যে পার ফ্লাইটে লোক যাবে, তাহলে কতটা ফ্লাইটের কথা আমরা ভাবছি। এবং দেখা যাবে কোনো কোনো এয়ারপোর্টে তো অন্য আর কোনো ফ্লাইট চলবেই না। তা এই ধরনের জিনিসগুলি এটা আমি মনে করি ডোমেস্টিক কনজামশনের জন্য। কিন্তু এটা 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 যেটা আমরা বুঝতে পেরেছি যে অ্যাটলিস্ট এটা ক্লিয়ার, এরা কেউই ইমিগ্রেন্ট বান্ধব নয়। তারা যে যতই কথা বলুক না কেন, এরা সবাই ইমিগ্রেন্টদের বিরুদ্ধে আছে এবং কারোই কাছ থেকে আমরা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কোনো ব্যাপার আমরা দেখব না। এটা সত্যি যে ইমিগ্রেন্টদের অনেকেই সিস্টেমটাকে মিসইউজ করেছে। আমরা ওয়ার্ক পারমিটের কথা বলেছি, বিশেষ করে আমরা দেখেছি যে কীভাবে কেয়ার ওয়ার্কিং ভিসাটাকে মিসইউজ করা হয়েছে, স্টুডেন্ট ভিসাকে মিসইউজ করা হয়েছে। এসব কিছুর জন্যে আজকে আমাদের সবার পর একটা কঠিন খড়গ নেমে আসছে। আর একটা আপডেট দিয়ে আমরা শেষ করি যে একটা ইন্ডিয়ান গে কেসে যেখানে হোম অফিস সার্টিফিকেট দিয়েছিলেন, এই সার্টিফিকেটটা কি হয়েছে যে এটা চ্যালেঞ্জ করা হয়েছিল, চ্যালেঞ্জে সাকসেসফুল হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ইন্ডিয়া থেকে গে কেস হলেই অটোমেটিক্যালি সেটাকে সার্টিফিকেট দেবে, এটা মনে হয় না। এটা সুখের বিষয়। আমাদের নিজেদেরই ফার্মের বেশ কয়েকটা গে কেস পেন্ডিং আছে, ইন্ডিয়ান কেস, হয়তো বা এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ এনে দেবে। তো যাই হোক, আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। অনুষ্ঠানের শুরুতে আমরা একটু ডাইগ্রেস করে এদেশে বাংলাদেশ হাইকমিশনের ক্ষেত্রে সেবা পাওয়ার ক্ষেত্রে যে এদেশে বাংলাদেশ জনগণ যে ভুক্তভোগী হচ্ছেন, এ ব্যাপারটা আমি তুলে ধরলাম। আমি আশা করছি আমার এই অনুষ্ঠান হাই কমিশন থেকে কেউ না কেউ শুনবে এবং এটার জন্য দয়া করে হাই কমিশনার মহোদয়াকে যেন এই বার্তাটা পৌঁছে দেওয়া হয় এবং বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছেও যেন এটা পৌঁছে দেওয়া হয় যে লন্ডনে যে হাই কমিশন আছে বাংলাদেশের, তাদের সার্ভিসের ব্যাপারে অনেকেই অসুখী। এবং আমাকে আজকে যিনি কল করেছেন উনি নন, এর বাইরে আমাকে অনেকেই বিভিন্ন সময়টা আমাকে বলেছেন যে তাদের কাছে তারা সেবাতে খুশি নন এবং তারা অনেক হ্যাসেল বা অনেক বিড়ম্বনার শিকার হন। আমি মনে করি যে বাংলাদেশের হাই কমিশনের এখানে দায়িত্ব একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশি যারা এদেশে বাস করছে তাদের স্বার্থ সংরক্ষণ করা। এবং তারা জনগণের সেবক এবং তারা সেই হিসেবে তারা বাংলাদেশ এবং বাংলাদেশি জনগণের সেবক তারা, এবং এই কথাটা যেন তারা ভুলে না যায়। আমরা গত বছর একটা বড় বিপ্লব সাধিত হয়েছে, সেই বিপ্লবের প্রতি শ্রদ্ধা রেখে সেই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে মনে রেখে পুরানো বস্তা পচা ধ্যান ধারণাকে বাদ দিয়ে সঠিকভাবে সামনে এগিয়ে যাওয়া উচিত এবং বাংলাদেশিদের কল্যাণের দিকে তাদের সব ধরনের নজর দেওয়া উচিত হাই কমিশন এবং হাই কমিশনের স্টাফদেরকে। তো যাই হোক, আজকে অনুষ্ঠান মোটামুটি শেষ। আমরা ইমিগ্রেশনের ব্যাপারে কিছু আপডেট দিলাম। যদি আপনাদেরকে জানতে ইচ্ছা করে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন। আর এটা হলে আপনাদের সাথে আমার আবার দেখা হবে 2 সপ্তাহ পরে। আগামী সপ্তাহে
আপনাদের সাথে আসবেন আপনাদের প্রিয় আলোচক ব্যারিস্টার এম কিউ হাসান। তো ব্যারিস্টার এম কিউ হাসান আমি জানি এই মুহূর্তে উনি বিদেশ সফরে আছেন, মরক্কোতে গেলেন। আমরা সবাই আশা করি ওনার এই সফরটা শুভ হোক এবং উনি সুন্দরভাবে সময় কাটিয়ে আবার দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন। তো শুধু দর্শকবৃন্দ, আজকে এইখানেই, যে যেখানে আছেন ভালো থাকবেন। আমাদের সময় প্রায় শেষ, তো আবার দেখা হবে।